মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ মানিকগঞ্জের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুর্শিদ জাহান, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ মানিকগঞ্জ। আজকে আমি স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের 1001 বিষয় কোডের বাংলা সাহিত্যের ইতিহাস, কোর্স শিরোনাম বাংলা সাহিত্যের ইতিহাস, এটার উপরে একটা ক্লাস নিব। আজকের বিষয় বাংলা সাহিত্যের যুগ বিভাগ। সাহিত্য কি? সাহিত্য হচ্ছে আমাদের জীবনের প্রতিচ্ছবি। সেটা নানা মাধ্যমে উঠে আসতে পারে। সেটা কবিতায় উঠতে পারে, গল্প, উপন্যাস, ছড়া, রূপকথা, নানাভাবে উঠে আসতে পারে। তো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ করা হয়েছে আমাদের সাহিত্যের উদ্ভব থেকে বিকাশ পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত আমরা যে অবস্থায় আছি সেই অবস্থার বিভিন্ন পর্যায়ের উপর ভিত্তি করে বাংলা সাহিত্যের যুগ বিভাগ করা হয়েছে। আমাদের বাংলা ভাষা যখন সৃষ্টি হয়েছে সেই খ্রিস্টীয় 7ম শতকে, তখন থেকেই আমাদের বাংলা সাহিত্য সৃষ্টি হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। এখন সেটা সৃষ্টি হয়েছে কবে, সেই প্রাচীন যুগে আমাদের কি কি সাহিত্যের নিদর্শন ছিল, তারপরে কি আসলো, এগুলোর উপরে ভিত্তি করে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ আলোচনা করব। তো বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন মতামত রয়েছে। যারা সাহিত্যের ইতিহাস রচনা করেছেন তারা বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, গোপাল হালদার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, তারপরে ডক্টর মোহাম্মদ এনামুল হক, এখানে আমি তোমাদের নামগুলো দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত এবং আরো অনেকে, শুধু এনারাই না, আমি প্রধান কিছু নাম নিয়েছি, এরকম অনেকেই আছেন যারা বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তো কিসের উপরে ভিত্তি করে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ করেছেন তারা, সেটা এক একজন এক একটা নিয়ামককে ভিত্তি ধরেছেন, ভিত্তি ধরে তারা বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন। যেমন ধরো কেউ করেছেন এটা আমাদের ধর্মীয় শাসন আমলের উপর ভিত্তি করে, অর্থাৎ বৌদ্ধ শাসন আমল, পাল যেটা ছিল পাল শাসন আমল, তারপরে হিন্দু শাসন আমল, হিন্দু শাসন আমলের ভিতরে ছিল সেন শাসন আমল, তারপরে পাল সেনের পরে বাংলায় তুর্কি বিজয় হয়েছে, তুর্কি বিজয়ের পরে যে মুসলিম শাসন আমল, সেগুলোর উপর ভিত্তি করে যুগ বিভাগ করেছেন অনেকেই। কেউ কেউ আবার মুসলিম শাসনকে অনেকগুলো ভাগ করেছেন, অর্থাৎ তুর্কি শাসন আমল, সুলতানি শাসন আমল, মুঘল শাসন আমল, এরকম অনেকগুলো ভাগ করে বাংলা সাহিত্যের যুগ বিভাগকে দেখিয়েছেন। আবার বাংলা সাহিত্যের মধ্যযুগের যুগ বিভাগে আর একটা গুরুত্বপূর্ণ যুগ বিভাগ করা হয়েছিল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের উপর ভিত্তি করে। অর্থাৎ মধ্যযুগের যে সাহিত্য, সেই সাহিত্যে শ্রী চৈতন্যদেবের আগমনের পূর্বে সাহিত্যের একটা ধারা ছিল, আবার শ্রী চৈতন্যদেব আসার পূর্বে সেই বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে অন্য ধরনের কিছু বৈশিষ্ট্য আসলো। এগুলোর উপরে ভিত্তি করেও অনেকে মধ্যযুগের সাহিত্যের যুগ বিভাগ আলোচনা করেছে। তো আমরা যখন মধ্যযুগের সাহিত্য পড়বো তখন আমরা দেখবো যে আসলে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলা সাহিত্যের মধ্যযুগের যুগ বিভাগের উপরে। তো এগুলোর উপরে যুগ বিভাগ হয়েছে, ঠিক আছে। তো আমরা যে যুগ বিভাগের বিভিন্ন মতামতের উপর ভিত্তি করে যে যুগ বিভাগগুলো হয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করে, এটা তো বেশ জটিল ব্যাপার হয়ে গিয়েছে, কারণ নানা মুনির নানা মত এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন। তো সেই ব্যাখ্যাগুলোকে ভিত্তি ধরে বিচার বিশ্লেষণ করে আমরা মোটামুটি যে 3টা যুগ পাচ্ছি, সে 3টা যুগ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, বাংলা সাহিত্যে সুস্পষ্ট 3টা যুগ রয়েছে। প্রথমটা হচ্ছে প্রাচীন যুগ, অর্থাৎ প্রাক তুর্কি আগমন 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে পাল শাসন আমল, সেন শাসন আমল বা বৌদ্ধ যুগ, হিন্দু যুগ, যেটাই বলি না কেন, এই সময়কালের মধ্যেও সে দুটোই রয়েছে। তারপরে হচ্ছে মধ্যযুগ,
মধ্যযুগে তুর্কি আগমনের পরবর্তীকাল, অর্থাৎ 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে আছে আধুনিক যুগ, এটা ইউরোপ প্রভাবিত কাল, বা আমরা তার চেয়েও ভালো করে বলতে পারি যে ইংরেজ প্রভাবিত কাল, কারণ আমাদের উপমহাদেশে ইংরেজরা এখানে রাজত্ব করেছে, সাম্রাজ্যবাদ বিস্তার করেছিল। সুতরাং তাদের প্রভাবে আমরা পাশ্চাত্য সাহিত্যের সাথে পরিচিত হয়েছি। পাশ্চাত্য সাহিত্যের সাথে পরিচিত হওয়ার ফলে আমাদের সাহিত্যের যে ধারা, সে ধারাগুলো চেঞ্জ হয়ে গিয়েছিল, রচনারীতি চেঞ্জ হয়ে গিয়েছিল, পাশ্চাত্য থেকে অনেক মতবাদ এসেছিল। তার উপরে ভিত্তি করে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1800 থেকে আজকে পর্যন্ত আমাদের সাহিত্যের যে যুগ, সেটা আধুনিক যুগ হিসেবে পরিচিত। তো তোমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাসে প্রাচীন যুগের ইতিহাসে আমরা দ্বিতীয় বর্ষে শুধুমাত্র প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এই দুটো যুগ নিয়ে আলোচনা করব। আধুনিক যুগ তোমরা থার্ড ইয়ারে পাবে। তো আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ পড়ব। আমরা প্রথমেই প্রাচীন যুগ সম্পর্কে আলোচনা করব। প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। প্রাচীন যুগের কোনো কিছুই আমরা আজকে আধুনিক যুগে এসে সেভাবে পাই না, অনেক কিছু কালের গর্ভে হারিয়ে যাই। তাই হারিয়ে যেতে যেতে আমাদের অনেক সভ্যতা হারিয়ে গিয়েছে, সভ্যতার সাথে সাথে আমাদের অনেক সাহিত্যিক নিদর্শনও হারাতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। তো প্রাচীন যুগের যে আমরা একমাত্র সাহিত্যিক নিদর্শন আজ পর্যন্ত খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে চর্যাপদ। এটা আমাদের একমাত্র সাহিত্যিক নিদর্শন। এখন চর্যাপদ কি? এটা মূলত বৌদ্ধ সহজযানী এবং ব্রজযানী দুটো মতবাদ আছে। এই দুটো মতবাদের, বৌদ্ধ ধর্মের যে দুটো মতবাদ, সহজযানী এবং ব্রজযানী, এই দুটো মতবাদের যে সাধন পদ্ধতি এবং সাধন সঙ্গীত, সেই সাধন পদ্ধতি এবং পদ্ধতিগুলোকেই তারা সাধন সঙ্গীত হিসাবে পদাকারে লিপিবদ্ধ করেছিলেন চর্যার কবিগণ। সেই একসাথে গ্রন্থিত সেই পদগুলোকে একসাথে বলা হয় চর্যাপদ। এটি সহজ হয়নি খুঁজে পাওয়া। যখন ইউরোপীয়রা এই দেশে আসলো, ইংরেজরা যখন এই দেশে আসলো, তখন আমাদের দেশের মানুষ আধুনিক শিক্ষায় যখন শিক্ষিত হতে থাকলো, শিক্ষিত হওয়ার সাথে সাথে তারা উপলব্ধি করলো আত্মানুসন্ধানের। তারা খুঁজে পেতে চাইলো যে বাঙালির নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি কি আছে সেটা। এই খুঁজতে যেই তারা এই যুগে কিন্তু বাংলা ভাষার ইতিহাস নিয়ে আলোচনা করলেন পণ্ডিতরা। তারা খুঁজে বের করলেন যে বাংলা ভাষা কিভাবে আসলো, বাঙালি জাতির উদ্ভব কিভাবে হলো। সবকিছু কিন্তু এই আধুনিক যুগে ইংরেজরা আসার পরেই সৃষ্টি হয়েছে, এগুলো গবেষণা হয়েছে। সুতরাং ইংরেজ শাসন আমলের অনেক খারাপ দিক থাকলেও এটা একটা ভালো দিক যে আমরা আধুনিক শিক্ষার সাথে সাথে আমরা আত্মানুসন্ধানে প্রবৃত্ত হলাম, এবং আত্মানুসন্ধানে প্রবৃত্ত হয়ে আমরা কিন্তু আমাদের হারানো ইতিহাস, ঐতিহ্য, এগুলো আমরা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম, গবেষণা করতে লাগলাম। তো এই পর্যায়ে যেরকম সাহিত্য, ইতিহাস নিয়ে গবেষণা হলো, তারপরে ভাষা নিয়ে গবেষণা হলো, ঠিক একইভাবে সাহিত্যকেও খুঁজে বের করার চেষ্টা করতে লাগলেন। তাই এই পর্যায়ে চেষ্টা করতে করতে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে এটি আবিষ্কার করেন, এবং এটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আরো 3টি বই, সেই 3টি বইয়ের সাথে 1000 বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান ও দোহা নামে 1916 সালে প্রকাশিত হলো। তো এই হচ্ছে চর্যাপদ আবিষ্কারের ইতিহাস, এবং চর্যাপদের ভিতরে রয়েছে বৌদ্ধ ধর্মের সাধন সঙ্গীত, সেটা রচিত হয়েছে। এখন এই চর্যাপদ রচনা করেছেন কারা? দেখো, সে সময় চর্যাপদ যে রচনা হয়েছে, সেই সময় কোনো একক কবি চর্যাপদ রচনা করেননি, অনেকজন কবি মিলে চর্যাপদ রচনা করেছেন। তো আমরা চর্যাপদের কবিদের নাম আমরা পাই প্রত্যেকটা চর্যার প্রথমেই কিংবা শেষে কবিরা তাদের ভণিতা দিয়েছেন, কে রচনা করলো সেই লাইনটা আছে, সেখান থেকে আমরা পদকর্তাদের নামগুলো খুঁজে পেয়েছি। তো আমরা চর্যায় মোট 24 জন পদকর্তা পেয়েছি, এবং চর্যাপদে মোট 51টি পদ ছিল। সে 51টি পদের মধ্যে অক্ষতভাবে আমরা পেয়েছি 46.5টি পদ।
বাকি তিনটি একেবারেই হারিয়ে গিয়েছে। যখন পুঁথিটা আবিষ্কার হয় নেপালের রাজদরবার থেকে, তখন তিনটি পুঁথির পিছনের পাতা ছিঁড়ে গিয়েছিল, সেখানে পাওয়া যায়নি, আর একটার অর্ধেক পাওয়া গিয়েছে। কিন্তু পরবর্তীতে চর্যার যে টিকা রচিত হয়েছে, সেই টিকাতে 51টা চর্যাপদের উল্লেখ আছে। সেই জন্য আমরা জানি যে 51টা চর্যাপদ, চর্যায় মোট 24 জন পদকর্তা চর্যাপদ রচনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপা, কান্নপা, বুসুকুপা, ডম্বিপা, সবরপা, আরও আছেন সরহপা, আজদেবপা, শান্তিপা, অনেকেই আছেন। তো এখানে আমি যে কটা দেখিয়েছি এনারা প্রধান। লুইপা চর্যার প্রথম কবি বা আদি কবি, আর কান্নুপা চর্যার সর্বোচ্চ সংখ্যক চর্যাপদ রচনা করেছেন। তার মোট 13টি পদ পাওয়া গিয়েছে চর্যাপদে। অন্যরাও করেছেন, সবরপাও বেশ কিছু করেছেন, ভুসুকুপাও করেছেন। এখন দেখো সবার নামের শেষে পা আছে। এই পা শব্দটা এটা উপাধি। তারা যখন সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তখন তাদের সম্মানসূচক যে উপাধি দেওয়া হয়েছিল সেটা পা। তো আমরা এখন চর্যাপদ নিয়ে আমরা কিছু আলোচনা করি। যদিও তোমাদের আরেকটি কোর্সে চর্যাপদ নিয়ে বিস্তারিত আলোচনা আছে, কিন্তু আমরা চেষ্টা করব এখানে তোমাদেরকে কিছুটা আভাস ইঙ্গিত দিয়ে যাওয়ার, যে চর্যাপদ কেন রচনা করা হলো, কি উদ্দেশ্যে, কোন সময় রচিত হয়েছে সেটা। চর্যাপদের রচনাকাল, এটা নিয়েও দেখো প্রাচীন যুগের কোনো কিছুই কিন্তু আসলে একেবারে সুনির্দিষ্ট করে বলা যায় না যে এটা এরকমই হয়েছিল বা এটা এরকম ভাবেই ঘটেছে, এই সময়েই ঘটেছে, কারণ সেই সময়ের কোনো লিখিত প্রমাণ, লিখিত দলিল এগুলো আমাদের কাছে নেই। তো চর্যাপদের রচনাকাল নিয়েও এরকম অনেক রকম বিভ্রান্তি রয়েছে, এবং এক একজন পণ্ডিত এক এক রকম বক্তব্য দিচ্ছেন বা লিখেছেন। তো এগুলোর মধ্য থেকেই কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে যে আসলে সত্য কোনটা বা কোনটা বেশি যুক্তিযুক্ত। সাহিত্যের এই ক্ষেত্রে আমি বলবো যে সাহিত্য পড়ার ক্ষেত্রে কিংবা ইয়ের ক্ষেত্রে এখানে তোমাকে যুক্তি দিয়ে উপস্থাপন করতে হবে। তুমি যুক্তি দিয়ে যে জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারবে সেটাই ঠিক। সেটা যদি ভুলও হয়, তোমার সেই ভুলের পিছনে যদি তুমি যুক্তি দিতে পারো, তাহলে সেটাকেই পণ্ডিতরা মেনে নেবে। যুক্তিটাই মুখ্য। তো চর্যাপদের রচনাকাল নিয়ে আমরা প্রথমেই দেখছি যে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি একজন ভাষা নিয়ে কাজ করেছেন এবং আমাদের সাহিত্যের অনেক বই লিখেছেন, অনেক গবেষণামূলক কাজ করেছেন, তিনি বলছেন যে চর্যাপদের রচনাকাল 650 খ্রিস্টাব্দ। এখন 650 খ্রিস্টাব্দ এ সময়ে কিন্তু বাংলা ভাষার সৃষ্টি হয়েছে বা সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অপভ্রংশ থেকে কেবল বাংলা ভাষা তার রূপ পেতে চলেছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটাকেই চর্যাপদের রচনাকাল বলে ধরেছেন। যে আর একটা ব্যাপার চর্যাপদ একদিনে রচিত হয়নি। বলেছিলাম যে কি এগুলো সাধন সঙ্গীত বা সাধন পদ্ধতি। সুতরাং কেউ যদি একটা পদ রচনা করেছে, সে উত্তরাধিকার সূত্রে তার শিষ্যকে দিয়েছে, তার শিষ্য সেটি সংরক্ষণ করেছেন, সে আবার আরেকটি পদ রচনা করেছেন কিংবা লিখেছেন, সে আবার তার শিষ্যকে কিংবা তার কোনো গুরু ভাই এককে দিয়েছেন। সেভাবে চর্যাপদ এরকম কালের পরিক্রমায় প্রজন্ম থেকে প্রজন্ম এটা কিন্তু প্রবাহিত হয়েছে। যেটা একই সময় 1 বছরের মধ্যে রচনা হয়েছে বা অল্প সময়ের মধ্যে রচনা হয়েছে, এটা কিন্তু চিন্তা করাটা ঠিক হবে না। তো চর্যাপদের রচনাকাল নিয়ে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটাই বলছেন যে 650 খ্রিস্টাব্দ অর্থাৎ 7ম শতক থেকে এটা শুরু হয়েছে। শুরু হয়ে এটা 1200 শতাব্দীর আগে পর্যন্ত এটার বিস্তৃতিকাল ছিল বা রচনাকাল ছিল। এবং এটার পিছনে তার যুক্তি যে চর্যাপদের যে টিকাকার অর্থাৎ চর্যাপদের পদগুলোকে যিনি ব্যাখ্যা করেছেন, সেই মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ, সেই মীননাথের যে আবির্ভাবকাল, সেই আবির্ভাবকালটাকে তিনি 7ম শতক দেখিয়েছেন। আবার তিনি ভাষাটাও বিচার করেছেন। তিনি দেখিয়েছেন যে চর্যাপদের কোনো কিছু কিছু পদের ভাষা বেশ প্রাচীন, যার সাথে অপভ্রংশ বা গৌড় অপভ্রংশ থেকে বাংলা সৃষ্টির যে পর্যায়ে যে অপভ্রংশের যে প্রভাব, সেই প্রভাবটা অনেক সুস্পষ্ট রয়েছে। সেই জন্য তিনি মনে করেছেন যে চর্যাপদের রচনাকাল বেশ পুরানো। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়
তিনি দেখাচ্ছেন যে চর্যাপদের রচনাকাল 950 খ্রিস্টাব্দের দিকে, এটা তিনি এই মতবাদ ব্যক্ত করেছেন। আবার এদিকে ফরাসি পণ্ডিত সিলভা লেবিও তিনি মৎস্যেন্দ্রনাথকে সপ্তম শতকের কবি বলে মনে করেছেন, টিকাকার মনে করেছেন। এটা দেখিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে চর্যাপদ সপ্তম শতকে। এরকম রচনাকাল নিয়ে বিভ্রান্তি হলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যেই চর্যাপদের রচনাকাল ছিল এবং এর মধ্যে এটি সম্পন্ন হয়েছে রচনাকাল, এবং তারপরে এটি কোনো এক পর্যায়ে নেপালের রাজদরবারে চলে গিয়েছিল। চর্যাপদের ভাষা, চর্যাপদের ভাষা কি এটা নিয়েও বিতর্ক রয়েছে। এত প্রাচীন জিনিস যে সবকিছু নিয়েই বিতর্ক রয়েছে যে এটি কোন ভাষায় লেখা। এখন তোমরা যখন প্রথম বর্ষে পড়েছো বাংলা ভাষার উদ্ভব, তখন দেখেছো যে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বিভিন্ন পরিক্রমার মধ্য দিয়ে গৌড় অপভ্রংশ থেকে কয়েকটি শাখা বের হয়েছে, বিহারি বা মৈথিলি শাখা, একটা উড়িয়া, একটা বঙ্গ কামরূপী, আরেকটি হচ্ছে বাংলা। বঙ্গ কামরূপী থেকে এসেছে আসামি এবং বাংলা। তো এই চর্যাপদ যখন আবিষ্কার হলো তখন সবাই এটাকে নিজেদের ভাষার সাহিত্য বলে দাবি করতে লাগলেন। এই দাবির এক পর্যায়ে কিন্তু এটা তো শুধু দাবি করলেই হবে না, এটাকে প্রমাণ করতে হবে। তো তখন এই প্রমাণের জন্য নানা রকম গবেষণা হলো। গবেষণাটা হলো মূলত ভাষাতাত্ত্বিক গবেষণা। এই ভাষাতাত্ত্বিক গবেষণা অর্থাৎ কি, যে ধ্বনিগুলো কোন ভাষার সাথে বেশি মিল আছে, চর্যাপদে যে বর্ণ বা ধ্বনি ব্যবহার হয়েছে সেগুলো কোন ভাষার সাথে বেশি মিল আছে, এখানে যে কারক বিভক্তি ব্যবহার হয়েছে সেগুলো কোন ভাষার সাথে বেশি মিল আছে, অপভ্রংশের কিছু রূপ পাওয়া গিয়েছে, সেই অপভ্রংশটা কোন রূপ থেকে এসেছে, বর্ণের উচ্চারণগুলো সেগুলো কোন ভাষার সাথে বেশি মিল আছে, এগুলো বিচার বিশ্লেষণ করে পণ্ডিতরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে অন্য ভাষাগুলোর চাইতে বাংলা ভাষার সাথে চর্যাপদের মিল বেশি। আর যেহেতু বিহারি, উড়িয়া এবং আসামি ভাষা বাংলারই স্বগোত্রীয়, সুতরাং ওদের সাথে তো কিছুটা মিল থাকবেই। এখনো পর্যন্ত আমরা যদি আসামি ভাষা শুনি আমাদের মনে হবে যে এটা তো বাংলার সাথে অনেক মিল আছে। সুতরাং এই বিভ্রান্তি সেই সময়ও ছিল যখন চর্যা আবিষ্কার হয়। চর্যার ভাষা নিয়ে অনেক এই কয়েকটি ভাষার সাথে বিভ্রান্তি ছিল, সৃষ্টি হয়েছিল, কিন্তু পণ্ডিতরা ভাষাতাত্ত্বিক বিভিন্ন গবেষণা করে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। চর্যাপদ যখন তোমরা পড়বে তখন দেখবে যে সন্ধ্যা ভাষা নামে একটা টার্ম পাচ্ছ, এটা তোমাদের টিকায় আসে, ছোট প্রশ্নে আসে। তো সন্ধ্যা ভাষা কি? সন্ধ্যা ভাষার আর কোনো ক্ষেত্রে, অন্য কোনো সাহিত্যের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে বাংলায় ব্যবহৃত হবে না, শুধু তোমরা দেখবে যে চর্যাপদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হচ্ছে। সন্ধ্যা কখন হয়? সন্ধ্যা হচ্ছে যখন আমাদের দিন শেষ হয়ে যায়, দিনের আলো ফুরিয়ে যাচ্ছে, রাতের আধার ঘনিয়ে আসছে, এরকম একটা আলো আধারী পরিবেশ, এটাকে বলা হয় সন্ধ্যা ভাষা। অর্থাৎ কিছুটা আমরা দেখতে পাচ্ছি, কিছুটা দেখতে পাচ্ছি না। তো সন্ধ্যা ভাষা হচ্ছে চর্যাপদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই জন্য যে চর্যাপদের ভাষা হচ্ছে এরকম আলো আধারীর ভাষা। আমরা কিছুটা বুঝি, কিছুটা বুঝি না। কি বুঝি আর কি বুঝি না? দেখো, প্রথমেই বলেছিলাম যে চর্যাপদ হচ্ছে কি, বৌদ্ধদের সাধন সঙ্গীত। এখন এটা তো সর্বসাধারণের জন্য না, সাধন পদ্ধতি এটা তো সব মানুষের জানার দরকার নেই। এটা জানবে কারা? শুধুমাত্র যারা বৌদ্ধ ধর্মের সাধক হতে চেয়েছেন, ওই ব্রজজানি, মহাজানি বা সহজজানি পদ্ধতিতে মতবাদের সাধক হতে চেয়েছেন, শুধুমাত্র তাদের জন্য এটা প্রযোজ্য। তাদের বুঝলেই চলবে, সাধারণ মানুষের এটা জানার দরকার নেই। বরং সাধারণ মানুষ যদি এগুলা জানে তাহলে এগুলার ভুল প্রয়োগ হবে। সুতরাং তারা যেন বুঝতে পারে সেজন্য তারা তাদের ভাষায়, সাংকেতিক ভাষায় এই চর্যাপদ রচনা করেছিলেন। এই চর্যাপদ সাংকেতিক ভাষায় রচনা করার জন্য যে কিছু জিনিস তারা এমনভাবে লিখেছেন যে ভাষাগুলো শাব্দিক অর্থ একরকম কিন্তু পুরো অর্থ আলাদা, অর্থাৎ গোপন অর্থ আছে। তো এজন্য এই ভাষাটাকে সন্ধ্যা ভাষা বলা হয়। যেমন আমি তোমাদেরকে দুটো লাইন বলছি। মারি শাশু নন্নত শালি, মাও মারি কান্ন ভৈয় কাবালি। অর্থাৎ কান্নপার একটা পদ, তার দুটো লাইন বললাম।
মারি, শাশু, ননন্দ, শালী। শাশু অর্থ এখানে শাব্দিক অর্থ হচ্ছে শাশুড়ি, ননন্দ অর্থ হচ্ছে ননদ, আর শালী মানে স্ত্রীর বোন। তো এখানে এই তিনজনকে মেরে ফেললো। এবং তারপরের লাইনে কি বলছে, মা ও মারি, অর্থাৎ মাকেও মেরে ফেললো। মেরে ফেলে কান্ন কাপালি হলো, অর্থাৎ সবাইকে মেরে সে কাপালি হয়ে গেল, যোগী হয়ে গেল। এটা হচ্ছে সাধারণ অর্থ, এটা পড়লে আমাদের এটাই মনে হবে। কিন্তু এর ভিতরের যে সাধকদের যে অর্থ, সেটা হচ্ছে কি, যে শাশু শব্দের অর্থ শাশুড়ি না, এখানে শাশু শব্দের অর্থ শ্বাস। অর্থাৎ একজন সাধককে তার যে সাধনার কথা বলা হচ্ছে, সেই সাধনার মার্গে পৌঁছতে হলে তাকে প্রথমে শ্বাস বন্ধ করতে হবে। তারপরে ননন্দ মানে হচ্ছে এখানে বিষয় সম্পদ, বিষয় যে আনন্দ দেয়, সেই বৈষয়িক আনন্দ তাকে পরিত্যাগ করতে হবে। শালী অর্থাৎ নিঃশ্বাস করতে হবে, এগুলোকে নিঃশ্বাস করতে হবে। বিষয় আনন্দ এবং শ্বাস, অর্থাৎ নিঃশ্বাসকে নিরুদ্ধ করে বিষয় আনন্দ পরিত্যাগ করে। তারপরে মা ও মানে এখানে মা না, এখানে বোঝাচ্ছে মায়া, অর্থাৎ সংসারের প্রতি যে মায়া, সেটাকেও পরিত্যাগ করতে হবে। এই সমস্ত কিছু যদি একজন পরিত্যাগ করতে পারে, তাহলে হয়তো তার সাধন পথে সে কিছুটা এগিয়ে যাবে বা কাপালিক হবে। তা এই জিনিসটার একরকম অর্থ দেখো, সাধারণ অর্থ একরকম, আর এক রকম অর্থ হচ্ছে এই যে বিশেষ অর্থ বা গূঢ়ার্থ। তা এই যে এটাকে বলা হচ্ছে সান্ধ্য ভাষা। আচ্ছা, এরপরে চর্যাপদের সমাজচিত্র বা সাহিত্যিক যে মূল্য, আমরা সেখানেও আমরা কিছুটা আলোকপাত করি যে চর্যাপদ কি আসলে সাহিত্য নাকি, সেটা আগে আমরা দেখে দিচ্ছি। যে প্রথমেই বলেছি যে হচ্ছে চর্যাপদ বৌদ্ধদের সাধন সঙ্গীত। এখন আমরা এরপরে আমরা মধ্যযুগ করব। চর্যাপদ বলি আর মধ্যযুগের যে সাহিত্যিক নিদর্শনগুলো আমরা করব, সেগুলোতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনো মধ্যযুগ এবং প্রাচীন যুগের কোনো সাহিত্যই হচ্ছে শুধুমাত্র সাহিত্য সৃষ্টির জন্য কবিরা সৃষ্টি করেননি। কারণ সে সময় মানুষের মনে ধর্মীয় চেতনা বা ধর্মীয় ব্যাপারগুলো অনেক বেশি কাজ করত। সুতরাং তারা ধর্মীয় সাহিত্য রচনার দিকে তাদের খেয়াল ছিল না, তাদের প্রধান খেয়াল ছিল হচ্ছে ধর্মীয় কোনো কাহিনী বা ধর্মীয় কোনো সাধন পদ্ধতি বা ধর্মীয় কোনো সঙ্গীত রচনা, এগুলোই ছিল মূলত তাদের প্রধান উদ্দেশ্য। তো এগুলো করতে যে ধর্ম তো আর মানুষের বাইরে না, সমাজের বাইরে না, তাই না? মানুষের জন্যই তো ধর্ম। তো এই ধর্মীয় সঙ্গীত রচনা করতে গিয়ে অথবা ধর্মীয় কবিতা রচনা করতে যে তারা মানুষকে নিয়েই সেগুলো রচনা করলো, কারণ মানুষের সমাজের সাথে সামঞ্জস্য রেখেই তাদের এই রচনাগুলো আবর্তিত হতে থাকলো। সুতরাং এই মধ্যযুগের যে প্রাচীন যুগের যে এই চর্যাপদের যে ধর্মীয় কাহিনী বা ধর্মীয় যে সাধন রীতি, এই সাধন রীতি প্রকাশ করতে যে কবিরা কিন্তু পদকর্তারা কিন্তু ঠিকই সাহিত্য সৃষ্টি করে ফেললেন। এখানে সৌন্দর্য আছে, সৌন্দর্য বোধ আছে, সমাজচিত্র আছে, সাহিত্যের যে গুণাবলী, যে সমাজচিত্র আছে, সৌন্দর্য বোধ আছে, কবিতার যে ছন্দ, সে ছন্দও রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। তো আমরা যদি এখানে 28 নম্বর চর্যা দেখি, 28 নম্বর চর্যা তোমরা বই আছে তোমাদের নিশ্চয়ই, সেই বই থেকে তোমরা দেখে নিবে, পড়ে নিবে। আমি মাত্র চারটা লাইন বলছি। আছে, উষ্ণা উষ্ণা পাবত তাহি বসই সবরি বালি, মোরাঙ্গ পিচ্ছ পরিহান সবরি গিবত গুঞ্জরি মালি। ভাষাগুলো কঠিন, আমারই মনে থাকে না, মানে এরকম হচ্ছে ভাষা। তো এই জন্য তোমরা বইয়ের সাহায্য নেবে এবং বইয়ের পাশেই এগুলো সহজ বাংলা করে দেওয়া আছে, সে বাংলাটাও দেখে নেবে। সহজ বাংলা বললাম মানে এটা তো কিন্তু আসলে অন্য ভাষা না, ভাষা তো রূপ বদলায়, পরিবর্তন হয়। যেমন তোমরা বঙ্কিমচন্দ্রের যে ভাষা, সেটাও আমাদের কাছে এখন কঠিন মনে হয়। এটাও বাংলা, এটা এখনকার যে বাংলার যে রূপ, সেই রূপে বলা আছে। এখানে উষ্ণা উষ্ণা বলতে যে বোঝাচ্ছে হচ্ছে উঁচু উঁচু পর্বত, উষ্ণা উষ্ণা পার্বত, অর্থাৎ উঁচু উঁচু পর্বতে সবরী বালিকা। সবরী হচ্ছে একটা জাতি, সে সময় বাংলায় অনেক জাতি বসবাস করতো, অনার্য জাতি, তাদের একটা হচ্ছে সবর। সেই সবরের মেয়েদেরকে সবরী বালিকা বলা হচ্ছে। সে সেইখানে আছে এবং মোরগের পুচ্ছ সে পরিধান করেছে, গলায় সে মালা দিয়েছে, সবকিছু করে সে ঘুরে বেড়াচ্ছে। তো এভাবে যখন ঘুরে বেড়াচ্ছে, তখন তাকে দেখে আবার সবর খুব পাগল হয়ে গেল
এগুলো কবিতার লাইনে আছে। তা এখানে সাধন গীতি সঙ্গীত যাই থাক না কেন, এখানে দেখো মানব মানবীর যে ভালো লাগা, তাদের সাজসজ্জা, তাদের প্রেম, একজনকে দেখে আর একজনের যে উতলা হওয়া, সেই চিত্রগুলো এখানে ফুটে উঠেছে। এখানে একেবারে নির্বিচারভাবে সৌন্দর্যই ফুটে উঠেছে, আর কিছুই ফুটে ওঠেনি। এরকম আরো অনেকগুলো পদ আছে যেখানে এভাবে সৌন্দর্য সৃষ্টি করেছেন কবিরা, সাধন সঙ্গীত রচনা করতে গিয়ে সৌন্দর্য সৃষ্টি করেছেন। আবার একইভাবে সমাজের নানা চিত্র এখানে ফুটে উঠেছে। চর্যাপদের যে সমাজ চিত্র, সেখানে আমরা দেখব যে সেখানে হচ্ছে চর্যাপদের যে ধর্মীয় আবহাওয়া, যে সাধকরা ছিলেন, পদকর্তারা ছিলেন, তারা এখানে যে সমাজের চিত্র এঁকেছেন তা মূলত নিম্নবিত্ত সমাজ, নিম্ন শ্রেণীর সমাজ। অর্থাৎ তারা নিজেরাও হয়তো নিম্ন শ্রেণীর সমাজের অন্তর্ভুক্ত ছিল, উঁচু শ্রেণীর সাথে তাদের যাতায়াত ছিল না, সেজন্য তারা যে সমাজ এঁকেছেন সেটা কিন্তু নিম্ন সমাজের ছবি। একটা সময় আমাদের দেশে প্রচুর অনার্য জাতি বসবাস করত। সেই অনার্য জাতিদের বিভিন্ন উপজাতি ছিল, শবর, কোল, ভিল, তারপরে শিকারী, যাদেরকে ব্যাদ বলা হতো, সেই তাদের অনেক রকম পেশা, তাদের জীবনচিত্র, তাদের দারিদ্র, সবকিছু এখানে আছে। এমনকি বাংলার অর্থনৈতিক অবস্থাও আমরা চর্যাপদে দেখবো যে সেখানে নৌকা ছিল যাতায়াতের বাহন, নদীমাতৃক দেশ, নদীর কথা আছে, নৌকার কথা আছে, নৌকা করে যে ফসল এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই সমস্ত চিত্র আমরা এখানে দেখব। শিকারীকে দেখব, মাহুত দেখব, তারপরে হচ্ছে ডম্বিনী দেখব, চন্ডালকে দেখব, হচ্ছে সমাজে হচ্ছে যে নাচ গান নাটক প্রচলিত ছিল নিচু জাতের মধ্যেও, সেগুলোও দেখব। সমাজে মদ খাওয়ার প্রচলন ছিল, মদ তৈরির প্রচলন ছিল নিচু জাতের মধ্যে, সেগুলোও আমরা দেখব। এই সব কিছুই এখানে আছে। এবং উঁচু জাত কর্তৃক যে নিচু জাতটা নানাভাবে হচ্ছে নির্যাতিত হচ্ছে, সেই চিত্রগুলো আমরা এখানে দেখবো। যেমন কিছু লাইনে আমি তোমাদেরকে বলছি, যে একটা লাইনে আছে যে টালত মোর ঘর নাহি পরবেশী, হারিদ ভাত নাহি নীতি আবেশী। অর্থাৎ টিলাই আমার ঘর বাড়ি, আমার কোনো প্রতিবেশী নেই। অর্থাৎ অন্তজ শ্রেণী, সে শহরের মাঝখানে তার থাকার অধিকার নেই, সে টিলাতে বসবাস করছে এবং তার অভাব নিত্য সঙ্গী, হাড়িতে তার ভাত নেই। বাঙালির জীবনের চিরন্তন ছবি এটা, যে চিরকালই বাঙালি বিশেষ করে দরিদ্র শ্রেণী অভাবে থেকেছে। তো এরকম অনেক এরকম চিত্র আমরা দেখবো। আরেকটা লাইন আছে, নগরের বাইরে ডম্বি তোর কুড়ে ঘর। অর্থাৎ বলা হচ্ছে যে নগর বাহিরের ডম্বি তোহারি কুড়ে ঘর, তোহারি কুড়িয়া। নগরের বাহিরের ডম্বি তোহারি কুড়িয়া, অর্থাৎ ডম্বি নিচু জাতের একজন, সে নগরের মধ্যে থাকার তার আর অধিকার নেই। এটা নগর হচ্ছে ধনীদের জায়গা, উঁচু জাতের জায়গা, তো সে নগরের বাইরে এসে কোনো রকমে জীবনযাপন করছে, এরকম। এবং এরকমও হয়েছে যে উঁচু জাতের মানুষরা নিচু জাতের বাড়িতে আসছে, মদ খেতে আসছে, কিংবা সুন্দরী নারীদের লোভে আসছে। এরকম উঁচু জাত কর্তৃক যে তারা নানাভাবে নিগৃহীত হচ্ছে, সে ছবিগুলো আমরা চর্যাপদে দেখি। তো এই হচ্ছে আমাদের প্রাচীন যুগের একমাত্র যে সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। তার রচনাকাল দেখলাম, ভাষা দেখলাম, তার সেটি আসলে সাহিত্য কিনা, তার সমাজচিত্র কি, সেগুলোও আমরা কিছুটা দেখলাম। তোমাদেরকে আমি কিছু টাচ দিয়ে গেলাম শুধু। এটা তোমরা বিস্তারিত পড়বে অন্য কোর্সে, যেখানে চর্যাপদ তোমাদেরকে বিস্তারিত পড়ানো হবে। সম্ভবত 30 মার্চ থাকবে এটার উপরে। আর এখানে আমরা বাংলা সাহিত্যের একটা অংশ হিসাবে আমরা এখানে পড়লাম। তো চর্যাপদের সাথে সাথে প্রাচীন যুগ শেষ, কারণ আমরা আর কোনো সাহিত্যিক নিদর্শন খুঁজে পাইনি। চর্যাপদ ছাড়া আর কোনো প্রাচীন বাংলার আর কোনো সাহিত্যিক নিদর্শন খুঁজে পাইনি। কিন্তু এই সময় কিন্তু সংস্কৃত সাহিত্য অনেক রয়েছে, অপভ্রংশ বা প্রাকৃত সাহিত্যের অনেক নিদর্শন আছে, কিন্তু বাংলা ভাষায়, একেবারে বাংলা ভাষা যেটা, সে ভাষার আর কোনো সাহিত্যিক নিদর্শন নেই। সুতরাং চর্যাপদকে আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হিসেবে ধরে এখানে আমাদের প্রাচীন যুগ শেষ হয়ে গেল। তারপরে আমরা চলে যাব হচ্ছে মধ্যযুগে। তো আজকে পর্যন্তই, যেগুলো দেখালাম পড়ালাম তোমরা অবশ্যই এগুলো দেখবে। শুধুমাত্র যে লেকচার দিচ্ছি আমরা সেটুকুর ওপরেই নির্ভর করবে না, তোমাদের কাছে যে বইগুলো আছে সেগুলো দেখবে। এবং তার
তার চেয়ে বড় কথা যে হাতে তোমাদের ইন্টারনেট আছে, গুগল আছে, যাদের সুবিধা আছে তারা এই যে আমি টার্মগুলো পড়ালাম তোমরা এগুলো একটু নেটে সার্চ দিলে তোমাদের আরও ধারণাগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি যতটুকু সম্ভব দেখালাম ডিটেলস দেখানোর জন্য। যে আমাদের রেগুলার ক্লাস দরকার ছিল সেটা তো আর ক্লাসে সব কিন্তু আসলে পড়ানো সম্ভব হয় না। আমরা তোমাদেরকে টাস্ক দিয়ে যাই, কিন্তু তোমাদেরকে ঘরে বসেই কিন্তু সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে হয়। তো তোমাদের হাতে যদি বই না থাকে তাহলে তোমরা গুগলে সার্চ দিয়ে তোমরা এই টপিকসগুলো দেখে নিবে, তাহলে তোমাদের আরও পরিষ্কার ধারণা হবে। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা।